আচ্ছা, আমরা তো খেলা দেখি, খেলা দেখার সময় কি একটা বিষয় কল্পনা করেছেন? আমরা যখন খেলা দেখি, খেলার সময় আমাদের দেশের খেলার টাইমের পাশে লেখা থাকে GMT+6। GMT+6 এটা কিভাবে পৃথিবীতে আসলো বা হচ্ছে কিভাবে এটা নির্ধারণ হলো, এটা কি কখনো ভেবেছেন? চলুন, আমি আজ এমন একটি জায়গায় এসেছি, দেখুন আমার পেছনে, এটা হচ্ছে GMT, গ্রিনউইচ মিন টাইম, যেখান থেকে নির্ধারণ হয়েছিল। গ্রিনউইচ রয়্যাল অবজারভেটরি বা সময়ের মান মন্দির, যেখান থেকে পৃথিবীর সময়ের মান নির্ধারণ করা হয়েছে। হ্যাঁ, আজ আমি এসেছি ঠিক সেই জায়গায় যেখানে সময় শুধু ঘড়িতেই আটকে নেই, বরং গায়ে মেখে আছে শত শত বছরের ইতিহাস। আর এর খুব নিকটেই দাঁড়িয়ে আছে এক কিংবদন্তি, পৃথিবীর সর্বশেষ পালতোলা জাহাজ কাটিসার্ক। সেটা দেখেই চলে গিয়েছি সময়ের নিচে দিয়ে টেমস নদীর তলদেশের গ্রিনউইচ ফুড টানেলের ভেতর, যেখানে প্রতিধ্বনি করে ইতিহাস আর আধুনিকতা। চলো না আমার সাথে। লন্ডন ভ্রমণের দ্বিতীয় পর্বে আজ আমরা ঘুরে দেখব গ্রিনউইচের রয়্যাল অবজারভেটরি, কাটিসার্ক জাহাজ আর নদীর তলদেশের ফুড টানেল। আমি প্রথমে এসেছি কাটিসার্ক জাহাজ, যেটা হচ্ছে পৃথিবীর সর্বশেষ পালতোলা জাহাজ। এটা দেখেন আমার পেছনে, এটার বিশালতা অনেক বিশাল। এটা হচ্ছে যে নির্মাণ করা হয়েছিল 1869 সালে। এক সময় এটা পৃথিবীর বিভিন্ন সাগরে ধাপিয়ে বেরিয়েছিল, কিন্তু আজ এখানে সংরক্ষিত আছে। ভাবুন তো, আজ থেকে প্রায় 150 বছর আগের এক জাহাজ, যা চায়ের জন্য মহাসাগর পাড়ি দিচ্ছে দ্রুত গতিতে। হ্যাঁ, বলছি কাটিসার্কের কথা। 1869 সালে তৈরি হওয়া এই বিখ্যাত ব্রিটিশ ক্লিপার জাহাজটি এক সময় ছিল বিশ্বের দ্রুততম চাবাহী জাহাজ। এর দৈর্ঘ্য 85 মিটার, প্রস্থ 11 মিটার আর মাস্ট সহ উচ্চতা প্রায় 46 মিটার। 1869 সালে স্কটল্যান্ডে তৈরি হওয়া এই জাহাজ এক সময় ছিল বিশ্বের দ্রুততম চা ক্লিপার। চীন থেকে ব্রিটেনে চা আনতে যে রেস চলতো, তখন তাতে সবচেয়ে বেশি নাম কুড়িয়েছিল কাটিসার্ক। বাতাসের উপর ভর করে ছুটে চলতো এই জাহাজ, যেন এক জল পাখির মতো। এই জাহাজ একসময় পৃথিবীর বুকের নানান প্রান্তের সাগরগুলোতে দাপিয়ে বেরিয়েছিল। আজ যে এটা এখানে জাদুঘর হিসাবে সংরক্ষিত আছে। এটা যে 1869 সালে যখন এটা উদ্বোধন করা হয়, একই বছর সুয়েজ খাল উদ্বোধন করা হয়েছিল, যখন এটা এখানে মানুষের প্রদর্শনের জন্য সংরক্ষিত আছে। আর এটা জাহাজ, আর জাহাজের নিচে যে কাউন্টার আছে, আমরা চলুন কাউন্টারটা একটু দেখব। জাহাজের ভিতরের দিকে যেতে টিকিট লাগে, আমরা টিকিট কিনবো না বা ভিতরের দিকে যাব না। আমরা এখান থেকে যে জাহাজের নিচের অংশটা দেখব। দেখেন, পানির নিচে জাহাজের যে অংশটা থাকতো, এটা যে এখান থেকে দেখা যাচ্ছে। তো ওইদিকে যেতে হলে আমাকে টিকিট কিনতে হবে, আমি যাব না। দেখুন আপনারা, এখান থেকে অনেক কিছু দেখা যাচ্ছে। আর টিকিট কাউন্টার যে মোটামুটি একটি শপের মতো। আমরা জাহাজের ভেতরের দিকে আর যাচ্ছি না, আমরা বাহিরের দিকে যাই। আর যে এটার চারদিক ঘুরে দেখব, দেখে যে এটার সৌন্দর্যটা কেমন। এটার দৈর্ঘ্য দেখেন কতটুকু, অনেক বিশাল যে এটার দৈর্ঘ্য। আর উচ্চতা দেখেন, এখানে যদি কেউ উঠতে চায় তাহলে টিকিট কেটে উপরের দিকে যে উঠার সুযোগ আছে। 19 শতকের শেষের দিকে বাষ্পচালিত জাহাজগুলো জনপ্রিয় হয়ে ওঠে। তারা বাতাসের উপর নির্ভর না করে নির্বিচ্ছিন্নভাবে চলতে পারত। ফলে কাটিসার্কের মতো পালতোলা জাহাজগুলো ধীরে ধীরে অপ্রচলিত হয়ে পড়ে। আবার 1869 সালে সুয়েজ খাল খননের ফলে এই খাল দিয়ে বাষ্পচালিত জাহাজ সহজে ইউরোপ, এশিয়ার মধ্যে যাতায়াত করতে পারত। কিন্তু কাটিসার্কের মতো পালতোলা জাহাজগুলো এই খাল ব্যবহার করতে পারত না কার্যকরভাবে, কারণ বাতাসের নির্ভরতাজনিত সীমাবদ্ধতা ছিল। কাটিসার্ক মূলত চা পরিবহনের জন্য তৈরি হয়েছিল, কিন্তু সময়ের সাথে সাথে চা পরিবহনের বাজারেও আধিপত্য হারায়। পরে এটি অস্ট্রেলিয়া থেকে উল আনা নেওয়ার কাজে ব্যবহৃত হতো।
1954 সালে এটিকে স্থায়ীভাবে গ্রিনউইচে জাদুঘর জাহাজ হিসাবে সংরক্ষণ করা হয়। কাটিসার্কের কাঠামো ছিল লোহার ফ্রেমের উপর কাঠের গায়ে মোড়া, শক্ত, হালকা আর দ্রুতগামী। এতে কাজ করতেন প্রায় 30 জন নাবিক, আর তাদের জন্য ছিল ছোট্ট সাজানো কেবিন। 2007 সালে একটি বড় অগ্নিকাণ্ডে জাহাজটি ক্ষতিগ্রস্ত হয়, কিন্তু ভালোবাসার জোরে ঐতিহ্যকে ফিরিয়ে আনা হয়। 2012 সালে এটি আবার সর্বসাধারণের জন্য খুলে দেওয়া হয় জাদুঘর হিসেবে। একসময় যে জাহাজ ছিল চা পরিবহনের প্রতিযোগিতার শীর্ষে, আজ সেটি হয়ে উঠেছে ইতিহাসের প্রতীক। যদি কখনো লন্ডন আসেন, কাটিসার্ক একবার হলেও ঘুরে দেখবেন। আমার পেছনে কাটিসার্ক জাহাজ, যেটা এতক্ষণ আপনাদেরকে দেখিয়েছিলাম, আর এ পাশে হচ্ছে যে গ্রিনউইচ টানেল। আমরা হচ্ছে এখন গ্রিনউইচ টানেলের দিকে যাব এবং টানেল দিয়ে নদীর ওই পাশে যাব, বা হচ্ছে যে এই গ্রিনউইচ টানেলের ভিতরে ঢুকে আপনাদেরকে হচ্ছে যে টানেলের ইতিহাসটা, নির্মাণের ইতিহাস সহ বিস্তারিত একটু জানাবো। চলুন আমরা হচ্ছে যে টানেলের দিকে যাই। এই টানেলটি হচ্ছে যে নির্মাণ কাজ শুরু হয়েছিল এই টানেলটির 1899 সালে এবং এটার কাজ শেষ হয় 1902 সালে, অর্থাৎ মাত্র 3 বছরে টানেলটি নির্মাণ কাজ শেষ হয়েছিল। আর হচ্ছে এখানে এটার যে সংক্ষিপ্ত ইতিহাস পাশে লেখা আছে। এখানে আরেকটি বিষয় বাড়তি লেখা আছে, যেটা আমি বলি নাই, সেটা হচ্ছে যে 1944 সালে এখানে হচ্ছে যে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় জার্মানিরা নাৎসি বাহিনী বোমা নিক্ষেপের ফলে ব্রিজটি ড্যামেজ হয়ে যায়। পরবর্তীতে আবার এটা ঠিক করা হয়েছে। চলুন আমরা হচ্ছে যে টানেলের ভেতরের দিকে যাই, টানেলটা দেখব। চলুন আমরা হচ্ছে টানেলের ভেতরের দিকে যাই, আপনাদেরকে দেখাবো টানেলটা কেমন। আমিও নদীর ওই পাশে যাব টানেলটা দেখতে দেখতে, বা টানেলের ভেতরের দিকে। দুঃখের বিষয় হচ্ছে এখানে লিফট বন্ধ আজকে, তাই হচ্ছে যে আমাকে সিঁড়ি দিয়ে নামতে হবে। আমরা হচ্ছে টানেলের ভেতরে চলে এসেছি। আমি হচ্ছে এখন গ্রিনউইচ টানেলের ভেতরে চলে এসেছি, আর হচ্ছে যে আমি টানেল পার হচ্ছি। দেখেন, আমি পেছনের ক্যামেরা দিয়ে দেখাই আপনাদেরকে কি পরিমাণ মানুষ হচ্ছে এই টানেল দিয়ে দৈনিক যাতায়াত করে। দেখেন, আমি এখন টানেলের মাঝামাঝি স্থানে আছি, অর্থাৎ নদীর 50 ফিট নিচে। আর এই টানেলটার দৈর্ঘ্য হচ্ছে 370 মিটার। এই 70 মিটার হচ্ছে নদীর এক পাশ থেকে আরেক পাশ যেতে মানুষকে হেঁটে যেতে হয় এই পথটা। 1800 সালের দিকে দক্ষিণ লন্ডনের শ্রমিক ও সাধারণ মানুষের জন্য নদী পার হওয়া ছিল একটা বড় সমস্যা। ফেরি ছিল অনির্ভরযোগ্য এবং খারাপ আবহাওয়ায় বিপজ্জনক। তখনই চিন্তা করা হয় নদীর নিচ দিয়ে একটা টানেল বানানো যেতে পারে। এই টানেলের ডিজাইন করেছিলেন স্যার আলেকজান্ডার বিঞ্জ। 1902 সালে এটি আনুষ্ঠানিকভাবে চালু হয়। এই টানেল তখনকার সময়ের এক অসাধারণ প্রকৌশল সাফল্য ছিল। টানেল 50 ফুট নিচে, অর্থাৎ টেমস নদীর 50 ফুট নিচ দিয়ে যাচ্ছি টানেলের ভেতর দিয়ে। আর যদি আমি এটা ধরে দেখি, দেওয়ালটা একটু স্যাঁতস্যাঁতে, এটা হচ্ছে টাইলস আর স্যাঁতস্যাঁতে, যেহেতু পানির 50 ফুটের নিচে হচ্ছে যে এই টানেলটা, তাই সম্ভবত স্যাঁতস্যাঁতে পরিবেশ। আর হচ্ছে আমার এদিকে দেখেন, সবগুলো হচ্ছে সারিবদ্ধভাবে লাইট দিয়ে রেখেছে মানুষের যাতায়াতের সুবিধার্থে। টানেলের ভিতর দেখেন ওনারা হচ্ছে গানের আসর বসিয়েছে। তো গানের আসর বসানোর উদ্দেশ্য হচ্ছে যে মানুষ এদিক দিয়ে যাওয়ার সময় ওনাদেরকে হেল্প করে আর্থিকভাবে, এটা হচ্ছে ওনাদের লাভ। এই টানেল কিন্তু 24 ঘন্টা খোলা থাকে। 24 ঘন্টায় মানুষ বিনা পয়সায়, কোনো টাকা ছাড়া, নদীর এক পাশ থেকে আরেক পাশে বিনা পয়সায় টাকা ছাড়া পারাপার হতে পারে এই টানেল দিয়ে।
আমরা হচ্ছে টানেলের ওই পাশ থেকে এই পাশে চলে এসেছি। এটা হচ্ছে টানেলের অন্য পাশ। দেখেন আমি চলে এসেছি নদীর ওই পাশ থেকে এ পাশে। এটা হচ্ছে টানেল। কেমন লাগলো ভিডিওটা আপনারা জানাবেন, মন্তব্য জানাবেন। আমি এখন যাচ্ছি গ্রিনউইচ রয়্যাল অবজারভেটরিতে, আর যেতে যেতে আমরা গ্রিনউইচ শহরটা কিছুক্ষণ দেখব। গ্রিনউইচের একটি পার্ক দেখেন, চারদিকে মানুষ আর মানুষ। আসলে এখন হচ্ছে এখানে সামার সিজনে এত বেশি গরম পড়তেছে যে মানুষের ঘরে থাকতে কষ্ট হয়ে যাচ্ছে, তাই সবাই হচ্ছে বেরিয়ে পড়েছে। আমি এখন চলে এসেছি রয়্যাল অবজারভেটরির খুব কাছেই, আর এখান থেকে দেখাচ্ছি আর 6 মিনিট লাগবে। চলুন আমরা হচ্ছে ধীরে ধীরে অগ্রসর হই। আমার পেছনের এটা হচ্ছে গ্রিনউইচ রয়্যাল অবজারভেটরি, যেখান থেকে হচ্ছে পৃথিবীর সময়ের মান নির্ধারণ করা হয়েছে। আপনাদেরকে আরেকটু খোলাসা করে বলি, সেটা হচ্ছে যে আমরা যখন ক্রিকেট খেলা দেখি, আমাদের খেলা দেখার সময় আমাদের খেলার যে টাইমটা দেওয়া হয়, এখানে আমরা দেখি যে GMT+6, অর্থাৎ হচ্ছে যে গ্রিনউইচ মিন টাইম। এই গ্রিনউইচ মিন টাইমটা হচ্ছে যে এখান থেকেই নির্ধারণ করা হয়েছিল। কিভাবে কখন নির্ধারণ করা হয়েছিল সেই গল্পটা এখন আপনাদেরকে শোনাবো। আমার সাথে অল্প কিছুক্ষণ থাকেন। গ্রিনউইচ মান মন্দিরে হচ্ছে যে অনেকগুলো ভবন রয়েছে। এখানে হচ্ছে আমার পেছনে কিছু, আর আমি ওইদিকে যাব। ওইদিকে আরও কিছু আছে, চলুন আপনাদেরকে পেছনের ক্যামেরা দিয়ে দেখাই। প্রাচীনকালে যখন ঘড়ি ছিল না, তখন মানুষ সূর্যের অবস্থান দেখে বলতো এই তো সূর্য মাথার উপরে, এখন নিশ্চয়ই দুপুর 12টা। কিন্তু সমস্যাটা হলো এক এক শহরের সূর্য এক এক সময় মাথার উপরে ওঠে। তাই এক শহরে 12টা মানে আরেক শহরে হতে পারে 12টা 15 মিনিট। যখন ট্রেন আর টেলিগ্রাফ এলো, তখন এই আলাদা আলাদা সময় নিয়ে শুরু হলো বিশাল গন্ডগোল। এক শহর থেকে আরেক শহরে গেলে ট্রেনের সময় মিলানো যেত না, সবাই বিভ্রান্ত হতো। 1675 সাল ইংল্যান্ডের রাজা দ্বিতীয় চার্লস বললেন, দিকের সময় বুঝে উঠতে একটা বিজ্ঞান কেন্দ্র করা দরকার। তাই তিনি আদেশ দিলেন গ্রিনউইচ শহরে রয়্যাল অবজারভেটরি তৈরি করার। এই কেন্দ্রের প্রধান বিজ্ঞানী ছিলেন জন ক্লামস্টি। তিনি তারার গতি, সূর্যের অবস্থা দেখে হিসাব করতেন সময় আর দিক। এই হিসাব থেকেই জন্ম নিল নতুন সময়, গ্রিনউইচ মিন টাইম বা সংক্ষেপে GMT। আর পৃথিবী যেহেতু গোলাকার, তাই সময় নির্ধারণের জন্য পৃথিবীর কোনো এক স্থান থেকে একটি শূন্যরেখা বা মূল রেখা নির্ধারণ করতেই হতো। সে সময় রয়্যাল অবজারভেটরির মধ্যে দিয়ে যাওয়া একটি রেখাকে প্রধান দ্রাঘিমা রেখা বা শূন্য রেখা হিসাবে নির্ধারণ করা হয়, যেখান থেকে পৃথিবীকে পূর্ব ও পশ্চিম গোলার্ধে 180 ডিগ্রি করে ভাগ করা হয়। এই হিসাব থেকেই জন্ম নিল নতুন এক সময়, গ্রিনউইচ মিন টাইম বা সংক্ষেপে GMT। 1847 সালে ব্রিটেনে গ্রিনউইচ মিন টাইমকে রেলওয়ের অফিসিয়াল সময় হিসাবে গ্রহণ করা হয়। এরপর পৃথিবীর সময়ের মান নির্ধারণের উদ্দেশ্যে 1884 সালে যুক্তরাষ্ট্রের প্রস্তাবে ইন্টারন্যাশনাল মেরিডিয়ান কনফারেন্স অনুষ্ঠিত হয় ওয়াশিংটনে, এবং সেখান থেকে সিদ্ধান্ত হয় গ্রিনউইচ থেকে যাত্রা করে সময় গণনা করা হবে। পৃথিবীকে 24টি টাইম জোনে ভাগ করা হবে, প্রতিটি 15 ডিগ্রি দ্রাঘিমার জন্য 1 ঘন্টা করে পার্থক্য। গ্রিনউইচ মিন টাইম হবে 0 দ্রাঘিমার মানদণ্ড।
অর্থাৎ এখান থেকেই সময়ের মান নির্ধারণ করা হবে। অবশ্য তখন বিশ্বের প্রায় 70% নৌযান জিএমটি অনুসরণ করত, তাই বেশিরভাগ দেশ এই সময়কে মান্যতা দেয়। পরবর্তীতে ধীরে ধীরে বিভিন্ন দেশ নিজেদের টাইম জোন নির্ধারণ করে। বাংলাদেশ GMT+6 অর্থাৎ জিএমটি থেকে 6 ঘন্টা এগিয়ে। ফলে লন্ডনে যখন দুপুর 12টা, বাংলাদেশে তখন হবে সন্ধ্যা 6টা। এটা হচ্ছে রয়্যাল অবজারভেটরি। এখানে ঢুকলে হচ্ছে অনেক কিছু সংগ্রহ আছে বা অনেক কিছু দেখার সুযোগ আছে। পাশাপাশি পৃথিবীর শূন্যরেখা হিসেবে যে স্থানটাকে কল্পনা করা হয়েছে সেটাও দেখার সুযোগ আছে। চলুন আমরা আপনাদেরকে অল্প একটু দেখাই। আর এই হচ্ছে সামনের পাশে, এখানে হচ্ছে টিকিট কেটে ঢুকতে হয়। আর এখানে মানুষগুলো যেখানে দাঁড়িয়ে আছে সাদা দাগের মতো একটি রেখা দেখা যাচ্ছে। এখানে হচ্ছে পৃথিবীর সময়ের মান নির্ধারণের শূন্য রেখা কল্পনা করা হয়েছে। আর এই রেখাটি এ বরাবর সোজা ওই দিকে পর্যন্ত দাগ দেওয়া আছে। বাউন্ডারির বাহিরের দিকেও দাগ দেওয়া আছে। আমরা হচ্ছে বাউন্ডারির বাহিরের দিকে যাব, ওই দিক থেকে আপনাদেরকে বিষয়টা সুন্দর করে ব্যাখ্যা করে বোঝাবো। যারা এখন পর্যন্ত পৃথিবীর সময়ের মান নির্ধারণের বিষয়টা বুঝতে পারেননি তাদের জন্য আমি সহজে ব্যাখ্যা করে দিই। ধরেন এখানে হচ্ছে যে রেখাটা দেখা যাচ্ছে এটাকে হচ্ছে পৃথিবীর সময়ের শূন্যরেখা হিসেবে নির্ধারণ করা হয়েছে। আর এই শূন্যরেখার পাশাপাশি এটার ডান পাশে হচ্ছে ধনাত্মক অংশে হচ্ছে যে 12টি রেখা কল্পনা করা হয়েছে। আর ঋণাত্মক অংশে অর্থাৎ এ পাশে বাম পাশে হচ্ছে যে 12টি মাইনাস রেখা কল্পনা করা হয়েছে। আর যে ধনাত্মক যে অংশে 12টি রেখার মধ্যে প্রত্যেকটি রেখাতে 1 1 করে নির্ধারণ করা হয়েছে। যখন যে দেশটি হচ্ছে যে প্রথম রেখাতে 12টি রেখা থেকে প্রথম রেখার মধ্যে যে দেশটি পড়বে সে দেশটি হচ্ছে যে শূন্য রেখার দেশ হচ্ছে যে এই ব্রিটেন থেকে 1 ঘন্টা হচ্ছে যে এই দেশের GMT+1 থাকবে। পাশাপাশি এই দেশ হচ্ছে ঋণাত্মক অংশে যে এগুলো হচ্ছে মাইনাস, এগুলো হচ্ছে যে GMT-1, অর্থাৎ ব্রিটেনে যখন 12টা থাকবে এই পাশের দেশ হচ্ছে 11টা থাকবে। অর্থাৎ আমরা হচ্ছে বাংলাদেশ হচ্ছে যে ধনাত্মক অংশের 6 নম্বর রেখায় হচ্ছে যে বাংলাদেশের অবস্থান +6। এই কারণে হচ্ছে যে আমাদের সময়ের মান আমরা দেখি যে সবসময় হচ্ছে যে +6 থাকে। অর্থাৎ ইংল্যান্ডে যখন হচ্ছে যে দুপুর 12টা থাকে, বাংলাদেশে হচ্ছে যে রাত হচ্ছে সন্ধ্যা হচ্ছে 6টা থাকে। এটাই হচ্ছে যে সময়ের মান নির্ধারণের প্রকৃত কাহিনী। এখানে একটি ঘড়ি গ্রিনিচ মিন টাইম প্রদর্শন করছে। মানুষ এসে এখানে ছবি তোলে। 1852 সালেই এই ঘড়িটি এখানে স্থাপন করা হয়েছে। লন্ডন ভ্রমণের আমার আজকের পর্ব এখানেই শেষ করছি। আগামী পর্বে আপনাদের নিয়ে যাব ঐতিহাসিক বাকিংহাম প্যালেস, যেখান থেকে একসময় শাসিত হতো বিস্তৃত ব্রিটিশ সাম্রাজ্য। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।